হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, পড়াশুনো কিন্তু পুরো দমে শুরু করে দিয়েছো। ঠিক আছে, আমাদের আলোচনার বিষয় মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল। আজকে আমরা আলোচনা করব বৌদ্ধ শিক্ষা এবং ব্রাহ্মণ্য শিক্ষার মধ্যে কি ডিফারেন্সেস গুলো ছিল সেইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। কিছু কিন্তু আমরা দেখেছিলাম মিল রয়েছে, কিছু কিন্তু রয়েছে অমিল রয়েছে। তো তোমাদের সিলেবাসে এই বিষয়টা কিন্তু আলোচনা করতে দিয়ে দেওয়া আছে যে বৌদ্ধ শিক্ষা এবং ব্রাহ্মণ্য শিক্ষার মধ্যে ডিফারেন্সেস কি কি ছিল। তো সেটা নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। ঠিক আছে, আচ্ছা, পড়াশোনা শুরু করার আগে একটা খুব ইম্পর্টেন্ট তোমাদেরকে একটা খুব ছোট্ট আমি ইনফরমেশন দিয়ে দিতে চাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ তোমরা এখানে পুরোটা, দেখো এখানে কি দেওয়া, এখানে দেওয়া, আমি কালিটা চেঞ্জ করে দাঁড়াও, তোমাদের দেখতে আরো সুবিধা হবে। দেখো এক সেকেন্ড, হ্যাঁ চলো, দেখো দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282 নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। কখন কল করব তাহলে? সময়টা কি? সময়টা হচ্ছে সোম থেকে শনি তোমাদেরকে অফিস আওয়ারে কল করতে হবে, কারণ রবিবার ছুটির দিন, আমাদের সেন্টার কিন্তু ছুটি থাকে। তো সেই দিনে কিন্তু কল করলে কোনো রকম তোমাদের কলগুলো কিন্তু পৌঁছবে না। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে কোর্স ফি কি থাকবে আমাদের, কখন কল করব এটা তো জানতে পারলাম। কোর্স ফি কি? কোর্স ফি তোমাদের কি থাকবে? 1199। এত বেশি? একদমই না, 1199। কেটে দিয়ে দেখো তো তোমাদের জন্য কি রাখা হয়েছে, 599 রাখা হয়েছে। 50% অফ, 50% অফ। ঠিক আছে, তো এই হয়ে গেল তোমাদের কিন্তু পুরো কোর্স ফি যেটা রয়েছে। তোমাদের সবার কনফিউশন ছিল এটা নিয়ে, তো চলো ক্লিয়ার করে দেওয়া হলো। আচ্ছা, আরেকটা খুব ছোট্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আশা করি তোমরা কিন্তু দেখেছো, কি বলতো? এই যে দেখো তোমাদের যে অফারটা দেওয়া হয়েছে না, লিমিটেড অফার দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সময়ের মধ্যে কিন্তু এই যে একটা সুন্দর সুযোগ, এটাকে কাজে লাগাতে হবে এবং ঝটপট ফোন তুলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে এবং আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো কিন্তু তোমরা অনায়াসে। তাহলে দেখো এখানে তোমাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া আছে, এখানে পুরো কোর্স ফি স্ট্রাকচার দিয়ে দেওয়া আছে এবং তোমরা এটাও দেখতে পাচ্ছ যে এত ভালো একটা অফার দিয়ে দেওয়া হয়েছে তোমাদের, 50% অফ। তাহলে এটা অবশ্যই কাজে লাগাতে হবে। আমি সরে আছি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দেন আমরা ঝটপট আলোচনার বিষয় কিন্তু একদম শুরু করবো। ঠিক আছে, চলো ক্লিয়ার আছে? এইবার আলোচনার বিষয় আমরা শুরু করি। এক সেকেন্ড, চলো এখান থেকে দেখবো আমরা বেসিক্যালি। হ্যাঁ দেখো, এটা আগের দিনে আলোচনার বিষয় ছিল। দেখো তাহলে আমরা এখানে কি দেখবো, পার্থক্যগুলো দেখবো যে বৌদ্ধ শিক্ষা এবং ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় কি কি ডিফারেন্সেস ছিল। দেখো, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা কি ছিল? পুরোপুরি বেদ নির্ভর, কিন্তু বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল বেদ বিরোধী। বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের কর্মফলবাদ, জন্মান্তরবাদের উপর প্রতিষ্ঠিত হলেও বেদ যে অপৌরুষীয় এবং অভ্রান্ত এই কথা কিন্তু মেনে নেয়নি, তথা বৈদিক যাগযজ্ঞ, আচার অনুষ্ঠান ইত্যাদি কিন্তু বৌদ্ধদের কাছে নিরর্থক ছিল। উৎপত্তি হয়েছিলই কেন, সমাজে কেন উৎপত্তি হয়েছিল বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম? এই যে সমাজে সেই সময় যে ব্রাহ্মণ্য ধর্মের কি বলবো যে মানে এত বেশি সমাজের মধ্যে তাদের একটা প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছুর থেকে বের হয়ে আসার জন্যই তো মানুষ একটা সহজ সরল ধর্মের সন্ধানে ছিল। ঠিক আছে, দেন দ্বিতীয়ত কি, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিন উচ্চবর্ণের মানুষদের কিন্তু শিক্ষার ব্যবস্থা ছিল, অন্য শিক্ষার ব্যবস্থা ছিল। সমাজে নিম্ন বর্ণের শূদ্ররা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বাইরে ছিল। তাহলে এখানে কিন্তু আমরা বর্ণপ্রথা দেখতে পেয়েছিলাম, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা আমরা বর্ণপ্রথা দেখতে পেয়েছিলাম, যেখানে সব থেকে নিম্ন বর্ণের শূদ্ররা তারা কিন্তু ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার আওতায় আসতে পারেনি, তাদেরকে কিন্তু বাইরেই রাখা হয়েছিল। অর্থাৎ শিক্ষা সকলের জন্য ছিল না, এটা একটা বড় ডিফারেন্স। দেন কি, কিন্তু বৌদ্ধ ধর্মে বর্ণভেদের স্থান ছিল না, তাই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় সমাজের সকল স্তরের মানুষ সবাই এক জায়গায় বসে কিন্তু পড়াশুনো করতে পারতো। ঠিক আছে, এই দিক থেকে বিচার করলে বলা যায় যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা অগণতান্ত্রিক, কিন্তু বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কি গণতান্ত্রিক আদর্শের উপর ভিত্তি করে কিন্তু তৈরি। ঠিক আছে, তাহলে দুখানা ডিফারেন্সেস কিন্তু আমরা দেখতে পেলাম। চলো
তোমাদের জন্য আরো কিছু ডিফারেন্সেস অপেক্ষা করে আছে। তৃতীয়ত আমরা কি দেখব, দেখো তৃতীয়ত ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় গুরুর বা শিক্ষকের স্থানটি কেবলমাত্র ব্রাহ্মণদের জন্যই নির্দিষ্ট ছিল। ঠিক আছে, শুধুমাত্র ব্রাহ্মণরাই এই জায়গাটা পাবে, অর্থাৎ কেবলমাত্র ব্রাহ্মণদের শিক্ষাদানেরই অধিকার ছিল, বাকি কিন্তু সমাজের আর কেউ শিক্ষাদানের অধিকার কিন্তু কাউকে দেওয়া হয়নি। আর কি বলা হচ্ছে, কিন্তু বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় যে কোনো ভিক্ষু তার মধ্যে যদি যোগ্যতা থাকে তাহলে সে অবশ্যই আচার্য বা উপাধ্যায়ের পদের অধিকারী কিন্তু হতে পারবেন। তাহলে আরো একখানা আমরা সুন্দর ডিফারেন্স দেখতে পেলাম। আরো কি আছে, চতুর্থত ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষালয় কি ছিল, পরিবার কেন্দ্রিক। শিক্ষার্থীকে গুরু গৃহে থেকে শিক্ষা গ্রহণ করতে হতো, গুরু নিজে তার পরিবারের মধ্যে বসবাস করতেন। শিষ্যকে পাঠ গ্রহণ ছাড়াও গুরুর পরিবারের যে ডেইলি যেই কি বলবো যে দায়িত্বগুলো ছিল সেগুলোও কিন্তু পালন করতে হতো। ফলে শিষ্যরা অনেক সময় গুরুর সাংসারিক যে সুখ দুঃখ তার সাথে অটোমেটিক্যালি তারা কি করতো, ইউজ টু হয়ে যেত, তারা জড়িয়ে পড়তো এবং সেই সংক্রান্ত অভিজ্ঞতা তাদের যে মন মানসিকতায় কিন্তু যথেষ্ট এফেক্ট ফেলতো। কিন্তু বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় যারা স্টুডেন্টরা ছিল, যারা শ্রমণরা ছিল, তারা কিন্তু সমস্ত রকমের সাংসারিক যে বন্ধন ছিল সেটা কাটিয়ে কিন্তু তারা সঙ্ঘে এসে যোগ দিত এবং সেখানে তখন তারা শিক্ষা গ্রহণ করত। ঠিক আছে, পাঠ গ্রহণ ছাড়াও অন্যান্য যে সকল কাজ তাদের করতে হতো সেটা তারা সঙ্গেই থাকতো, সঙ্গের কাজই তাদেরকে করতে হতো, কোনো ব্যক্তি বিশেষের কিন্তু নয়, মানে স্পেসিফিক কারো আমি কাজ করছি এরকম কিন্তু ছিল না। যেমন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় যে গুরুর গৃহে থেকে গুরুর ডেইলি লাইফের যে কাজ বলো, গুরু সেবা সমস্ত কিছু করতে হতো, তো এখানে কিন্তু সেরকম কোনো বিষয় ছিল না। এর ফলে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা প্রথম থেকেই গোষ্ঠী মনস্ক হয়ে ওঠার কিন্তু সুযোগ পেত। আচ্ছা, আর কি বলা হচ্ছে, পঞ্চমত ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মাধ্যম কি ছিল, সংস্কৃত। ব্রাহ্মণ্য ধর্মের গ্রন্থাদি সমস্ত কিছু সংস্কৃত ভাষাতেই রচনা করা হতো। এই শিক্ষা ব্যবস্থায় সংস্কৃতের জ্ঞান শিক্ষার্থীদের পক্ষে কিন্তু অপরিহার্য ছিল। কিন্তু বুদ্ধদেব সাধারণ বোধগম্য ভাষা, এমন একখানা ভাষা যেটা সকলে বুঝতে পারবে, যে ভাষা পালন করতে গিয়ে মানুষের মনে হবে না যে আমরা খুব জড়িয়ে আছি কোনো বিষয়ে, তো ঠিক আছে, সেটার উপর বেস করে কি বলা হচ্ছে, বুদ্ধদেব সাধারণ বোধগম্য ভাষায় তার ধর্ম প্রচার করেছিলেন। তাই বৌদ্ধ শিক্ষার আদি যুগে সংস্কৃতের কিন্তু কোনো গুরুত্ব ছিল না। এটা একটা ডিফারেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থী সহজেই অনেক ক্ষেত্রে নিজের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারত, কিন্তু পরবর্তীকালে সংস্কৃতকে কিন্তু বৌদ্ধ শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়। মানে ফার্স্ট স্টেজ যেটা ছিল সেখানে এরকমই ছিল, পরবর্তীতে এটা আরো ডেভেলপ করে, তো তখন কিন্তু সংস্কৃত যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু বৌদ্ধ শিক্ষার আওতায় নিয়ে আসা হয়। ষষ্ঠত কি, ব্রাহ্মণ্য শিক্ষায় শিক্ষার্থীকে শিক্ষা আরম্ভকালে সন্ন্যাস গ্রহণ করার প্রয়োজন ছিল না। শিক্ষান্তে তাদের মধ্যে বেশিরভাগ গার্হস্থ্য জীবনে আবার ফিরে যেত। হিন্দু ধর্মের সন্ন্যাস ছিল চতুরাশ্রমের সব শেষের আশ্রম, কিন্তু বৌদ্ধ ব্যবস্থায় শিক্ষার্থী যখনই তার যে শিক্ষা জীবন বলো বা শিক্ষা আরম্ভ করবে, শুরুতেই কিন্তু তাকে সন্ন্যাসটা গ্রহণ করতে হতো। অবশ্য শিক্ষান্তে ভিক্ষুরা কিছু কিছু ক্ষেত্রে সঙ্গ ত্যাগ করতে পারতেন, কিন্তু সেই ক্ষেত্রে ভিক্ষুর সংখ্যা খুব কম ছিল, সকলে কিন্তু ত্যাগ করতেন না। তো পরবর্তীকালে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় গৃহীদের জন্য শিক্ষার ব্যবস্থা কিন্তু করা হয়। আচ্ছা, আর কি আরো দুটো আছে, চলো দেখে নি। সপ্তমত কি বলা হচ্ছে, প্রথম পর্যায়ে বৌদ্ধ শিক্ষায় নারীদের কিন্তু কোনো অধিকার ছিল না। আবার ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় নারীদের শিক্ষার যে অধিকার ছিল সেটাও কিন্তু অস্বীকার করা হয়নি। কিন্তু পরবর্তীকালে বৌদ্ধ ধর্মে দেখা যায় যে যারা ভিক্ষুণীরা ছিলেন তাদের জন্য কিন্তু আলাদা সংঘ তৈরি হয় এবং নারী শিক্ষার ব্যাপারে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ব্রাহ্মণ্য শিক্ষার তুলনায় অনেক বেশি উদার ভূমিকা কিন্তু পালন করে বা অনেক বেশি উদার কিন্তু হয়ে পড়েছিল। দেন লাস্ট পয়েন্ট কি আছে, অষ্টমত বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল সম্পূর্ণভাবে একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, তাই তার প্রভাবে খ্যাতি সম্পন্ন বহু শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিক পরিভাষায় বিশ্ববিদ্যালয় কিন্তু গড়ে উঠেছিল। অন্যদিকে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা আমরা কি দেখেছিলাম, গুরুর পরিবারে এসে পড়াশোনা করতে হবে, তো গুরুর পরিবারকে কেন্দ্র করে পরিচালিত হওয়ায় অনুরূপ সার্বজনীন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠা কিন্তু সেই ক্ষেত্রে সম্ভব হয়নি।
তাহলে কি ছিল এটা? আজকে আমাদের আলোচনার বিষয় ছিল বৌদ্ধ শিক্ষা এবং ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লাস কিন্তু ভালো লেগেছে। দেখো, আলাদা করে এখানে কিন্তু বুঝিয়ে দেওয়ার মতন কিছু নেই। ঠিক আছে, যে যেখান থেকে যেই সোর্স থেকে পড়ছো ভালো করে পড়ো, সুন্দর করে বুঝে এক্সামে লিখে আসো, মুখস্থ করতে কিন্তু যাবে না, এটা আমি কখনো কিন্তু করতে বলি না। ঠিক আছে, তো চলো, এই ছিল তোমাদের আজকের ক্লাস বা আলোচনার বিষয়। দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পেয়েছো, শুরুতেও আমি একবার ডিটেলসে কিন্তু আজকে আলোচনা করে দিয়েছি। তো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে তোমাদের সিলেবাসে দেওয়া একটি নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ।